হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমি একটা আবার নতুন আমাদের যে এপিসোডস গুলো চলছে, যে অর্থাৎ সাকসেস স্টোরি গুলো চলছে, সেটা একটা নতুন সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। অ্যান্ড দ্যাট ইজ ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাত্র 21 বছর বয়সে একটি ছেলে, অর্থাৎ যখন 21 বছর বয়সে ম্যাক্সিমাম ছেলেরা যখন রিল দেখে টাইম ওয়েস্ট করে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন সময় তারা কিন্তু কি করে না, তারা কিন্তু ঘুরে বেড়ায়। তো কিন্তু আমার কাছে আজকে এমন একজন ছাত্র বসে রয়েছে তোমাদের সামনে, আমি প্রেজেন্ট করতে চলেছি। নাম চটক বর্মন, বাড়ি কোচবিহারে, এবং ছেলেটি 21 বছর বয়সে আরআরবি গ্রুপ ডি পায়। অসমের গুয়াহাটিতে পোস্টিং রয়েছে এখন। এবং তারপর সে টেকনিশিয়ান পরীক্ষা, অর্থাৎ এবং আরো একটা কথা জানিয়ে রাখি, ওই যে গ্রুপ ডি পরীক্ষা, সেটা তার কিন্তু জীবনের প্রথম পরীক্ষা। অর্থাৎ জীবনের প্রথম পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা, 2022-এর পরীক্ষাটাকে অনেকে সবচেয়ে কঠিন পরীক্ষা বলতো, সে কিন্তু পাস করেছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা, সে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যার মাধ্যমিকে কিন্তু অনেকটা কম নাম্বার ছিল, উচ্চ মাধ্যমিকেও কম নাম্বার ছিল, কোনোভাবেই সে সায়েন্স ছিল না, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়। তাও সে কিন্তু সায়েন্সটাকে ভালো করে পড়ে সে কমপ্লিট করে কিন্তু চাকরি পায়, এবং আগামী দিনে অর্থাৎ এই বছর সে আমার কাছে পড়ে আবার কিন্তু টেকনিশিয়ানও পেয়েছে। অর্থাৎ প্রথমে সে 21 বছর বয়সে পেয়েছে গ্রুপ ডি, তারপর গ্রুপ ডিতে চাকরি করে, এবং চাকরিরত অবস্থায় প্রিপারেশন নিয়ে সে এই বছরই পেল কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 চেন্নাই জোন থেকে। অর্থাৎ ভীষণ একটা কি বলবো, একটা ইন্সপায়ারিং স্টোরি তোমাদের সামনে আমি রাখতে চলেছি। তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে। তো প্রথমেই আমি একটা বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নেব, সেটা হচ্ছে আমার ইন্টারনেটটা একটু খারাপ থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে আমার কথাটা হয়তো একটু আটকে যেতে পারে ইন্টারভিউ নেওয়ার সময়। কিন্তু ওর কথাগুলো, প্রত্যেকটা কথা ওর গুরুত্বপূর্ণ। একদম লোয়ার মিডিল ক্লাস থেকে উঠে আসা একটা ছেলে, যে সারাক্ষণ পড়াশোনায় ডুবে থাকতো, এবং যে রিল একদম দেখতো না, সারাক্ষণ পড়াশোনার মধ্যেই ডুবে আছে। তারপর আমার সান্নিধ্যে আসে টেকনিশিয়ানের আগে, এবং আমাকে বলে, স্যার টেকনিশিয়ান কি স্যার পেতে পারবো, কারণ আমার তো স্যার সময় খুবই কম, আমি তো রেলে প্রায় 12 ঘন্টা ডিউটি করতে হয় গ্রুপ ডিতে, মানে প্রচুর ডিউটি। কিন্তু আমি ওকে মোটিভেশন দিয়েছিলাম যে তুমি পারবে, তোমার মধ্যে আমি জোশটা দেখেছি, তোমার মধ্যে খিদেটা দেখেছি। দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, একটা ছেলের মুখের যে খিদে, সেই খিদে দেখে কিন্তু বোঝা যায়। তো ভিক্ট এডুকেশনের আরো একটা সাকসেস স্টোরি তোমরা শুনতে থাকো, এবং এভাবেই আমরা বিভিন্ন সাকসেস, অর্থাৎ কখনো আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ছাত্রছাত্রীদের, তারা কেউ ছোট ঘরে বসে প্রিপারেশন নিয়েছে, আবার কেউ দেখতে পেয়েছি হয়তো একটু বড় ঘরে রয়েছে, পার্ট টাইম জব করে প্রিপারেশন নিয়েছে। আবার কাউকে দেখতে পেয়েছি, আজকে সকালেই যে ইন্টারভিউটা আমরা দেখলাম, সেখানে দেখলাম যে অনেকটা বয়স, প্রায় 35 বছর বয়সে এসে কিন্তু সাকসেস পেয়েছে। তোমরা বিভিন্ন সাকসেস স্টোরি শুনবো, আজকের ওই স্টোরিটা তোমরা শোনো, এবং অবশ্যই ভিক্ট এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ভিক্ট এডুকেশন কিন্তু কোনো মোটিভেশন চ্যানেল, এটা কিন্তু ক্লাসের চ্যানেল। শুধুমাত্র 1 বছরে বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা আজকে এত বড় জায়গায় চলে এসেছে। আগামী দিনে বহু ছাত্রছাত্রী চাকরি পাবে ভিক্ট এডুকেশন থেকে, আমি এই মোটো নিয়ে চ্যানেলটা শুরু করেছিলাম, এবং আশা করি তোমাদের হাত ধরে সেই জায়গাটা আমি অ্যাচিভ, এবং তোমরাও অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ প্রত্যেককে, এবং তোমরা ইন্টারভিউটা মন দিয়ে রয়েছে। সে হচ্ছে চটক বর্মন, আমার অত্যন্ত প্রিয় ছাত্র, যে আমার ক্লাস করেছে এবং ইউটিউবে করে সিলেক্টেড হয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 তে। এবং চটকের সম্পর্কে আমি জাস্ট একটু বলি, তারপর বাকিটা ওই বলবে। তো সেটা হচ্ছে যে চটক তো 2022-এর যে গ্রুপ ডি, অর্থাৎ 2019-এ যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, সেখানে অলরেডি গ্রুপ ডি তে পোস্টেড রয়েছে গুয়াহাটিতে, তাই তো? গুয়াহাটিতে পোস্টেড রয়েছে, এবং তারপর টেকনিশিয়ানের জন্য আমার ইউটিউব চ্যানেল ফলো করে। এবং ওর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, যেটা আমি তোমাদের প্রত্যেককে বলি, নিয়মিত ক্লাস। ও কিন্তু প্রত্যেকটা ক্লাস নিয়মিত করেছে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম থরলি রিজার্ভ করে গেছে। মানে আমার কোনো ক্লাস যেটা আমি আগের বছর এপ্রিল মাস থেকে করেছি, মনে হয় বোধহয় তুমি মিস করোনি, প্রত্যেকটা ক্লাস করে গেছো। না স্যার, প্রত্যেকটা ক্লাস ও করে গেছে। এবং ও কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, উত্তরবঙ্গে, অনেকে মনে করে যে উত্তরবঙ্গের ছেলেরা হয়তো চাকরি পায় না, যা কিছু চাকরি রয়েছে সব হয়তো দক্ষিণবঙ্গের ছেলেদের জন্য। তুমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো, কোথায় পড়াশোনা করেছো, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ সবকিছু সম্পর্কে তুমি একটু বলো। স্যার আমি তো 2016 সালে মাধ্যমিক পাশ করি। তো আমার মাধ্যমিকের পার্সেন্টেজটা ততটাও ভালো না। তো মানে আমি 53 পয়েন্ট সামথিং পেয়েছিলাম মাধ্যমিকে 2016 সালে। তো তখন থেকেই মনের মধ্যে একটা, আমার বড় দাদা, সে ঢুকিয়ে দিয়েছিল যে লাইফে সফলতা পেতে গেলে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে হবে, কম্পিটিশন দিন দিন বেড়েই যাচ্ছে।
তা সুতরাং স্যার আমি মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক ওই ভ্যাটাগুড়ি লাল বাহাদুর স্কুল হাই স্কুল থেকেই দেই পরীক্ষাটা। তো সেখানেও আমি তখন থেকে আমি মোটামুটি চাকরির পড়াশোনা চালিয়ে যেতাম। তো তারপর ভ্যাকান্সিটা আসলো গ্রুপ ডির 2019 সালে। তো সেখানে আমি অ্যাপ্লিকেশন করি। সেখানে অ্যাপ্লিকেশন করার পর নিয়মিত সায়েন্স এনসিইআরটি যে বইটা আছে ওটা আমি নিয়মিত পড়তাম। তো নিয়মিত পড়তাম, তারপর রেলের গ্রুপ ডি পরীক্ষাটাও দিলাম। তো জীবনের প্রথম পরীক্ষা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, যদি আমি প্রথম কোনো পরীক্ষা দিয়ে থাকি তো রেলওয়ে লেভেল 1 2019-এরটাই মানে ছিল। প্রথম পরীক্ষা দিয়েছো এবং প্রথমেই সিলেক্টেড হয়ে গেছো? হ্যাঁ স্যার, প্রথম পরীক্ষাটাই দিয়েছি। অনেকেই বলে যে রেলওয়ে প্রথম পরীক্ষাটা দিয়ে দেখো, প্রথমেই তো হয় না, কিন্তু আমার মনের মধ্যে ছিল যে আমি 1 লাখ ভ্যাকান্সির মধ্যে আমি একটা সিলেকশন নিতেই পারি। সুতরাং তখন আমি আমার মনের মধ্যে একটা জোর ছিল যে নিতেই হবে সিলেকশন। সুতরাং তার পরবর্তীতে নিজের ব্যক্তিগত লাইফে বহু কিছু ঘটে যায় স্যার। বেকারত্ব ছিলাম, হয়তো কম বয়সেই নিজেকে একটু বড় একটু ঝামেলা নিয়েছিলাম মাথায়। তো তারপর অনেক কিছু হারাই লাইফে। হারানোর পর তো 2019 সালে আমি করোনাকালীন বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা করতাম। মানুষ ঘুরতো, রিলস দেখতো, আমি সেই সঙ্গে যুক্ত ছিলাম না। তো আমরা 3 ভাই মিলেই পড়তাম। তো 3 ভাই মিলে পড়ার সঙ্গে সঙ্গে তারপর আমি সিলেকশন পাইছি 2019 সালে। আর যে সিলেকশন পাওয়ার পর আলিপুর কত দুয়ারে ছিল যে group D রানটা, তে? গ্রুপ ডিতে 86 ছিল স্যার। বাহ! তার মানে ভেবে দেখো যে 2022-এর যে প্রশ্নটা নিয়ে সবাই ভয় পাও যে এই প্রশ্নটা এত কঠিন হয়েছে, সেই কঠিনের বাজারেও কিন্তু চটক 86 পেয়েছিল। নট আ ম্যাটার অফ জোক, বাট আমি মেনশন করবো তুমি এইচএস পাস করার পর আইটিআই করেছো। হ্যাঁ স্যার, কুচবিহার গভর্নমেন্ট আইটিআই থেকে করেছি স্যার। আইটিআই করেছো, এইচএস আর্টস ছিল তোমার? হ্যাঁ স্যার, আর্টস। এইচএসএ আর্টস, মাধ্যমিকে 53% মার্কস, এইচএসএ হ্যাঁ স্যার। আর্টস হওয়া সত্ত্বেও ও কিন্তু অল্প সময়, একদম অল্প সময়ের ব্যবধানে এত বড় ভাস্ট একটা সায়েন্সের জায়গা ও কিন্তু কমপ্লিট করেছে এনসিইআরটি পড়ে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ এনসিইআরটি না পড়লে এই জায়গাটা সম্ভব ওর পক্ষে হতো না। সেই জায়গাটা কমপ্লিট করে ও 86 মার্কস পেয়ে কিন্তু গ্রুপ ডি তে সিলেক্ট হয়েছে। নেক্সট বলো তারপর। স্যার তারপর আমার একটা শেয়ার করব, সেটা হচ্ছে আহ, মানে আমি ছোট বয়সেই এই 2023 সালে যে রানটা হয় স্যার আলিপুর দুয়ারে, সেখানে 35 কেজি ওজন ওঠাতে হচ্ছিল। তো আমাকে একজন আরপিএফ দেখে বলছিল যে যে আপনার ওজনই 35 কেজি, তো আপনি কিভাবে 35 কেজি ওজন তুলবেন? তো তারপর আমি চেষ্টা চালাই। তো প্রথম অবস্থায় আমার বস্তাটা উঠতেছিল না, বাট আমার মনের মধ্যে একটা জেদ ছিল। বাবা বলেছিল যে তুলতেই হবে, আমরা কোনো বড় ফ্যামিলি থেকে বিলং করি না, লাইফে উঠতে গেলে নিজের ওজনের সমান কিছু তুলতে হবে। সুতরাং তারপর আমি পুরো জাহান লাগিয়ে দিয়ে 35 কেজি ওজনটাকে তুলি। আমার থেকে বড় বড় সিনিয়ররা 35 কেজি ওজনটাকে ফেলে দিচ্ছিল সামনে, বা একটু আগে ফেলে দিচ্ছিল, বাট আমার মনের মধ্যে একটা জোর ছিল যে আমাকে যেতেই হবে। তো তারপর ওজনটা আমি পারি, নিয়ে যেতে পারি 57 মিনিটে। সেই 100 মিটার আমি 35 কেজি ওজনটা নিয়ে যাই। তারপর সঙ্গে সঙ্গে রান দিয়েছিল। সেই রানে আমি 3 মিনিট 57 সেকেন্ডে 1000 মিটার করেছিলাম, কমপ্লিট করেছিলাম স্যার। তারপর 4 মিনিট ফাইনালি সিলেক্টেড। খেলার রানের সময় আমাদের পাঁচটা পাক ছিল, 5টা রাউন্ড ঘুরতে হয়। 4 রাউন্ড দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম যে আমার দ্বারা হবে না। বাট তারপর মনে করেছিলাম যে না, এই বেকারত্ব থেকে দূর হতে গেলে এই সেটা নিতেই হবে, ঝুঁকিটা। এগুলো কিছুই না, সুতরাং তারপর বেকারত্ব যে একটা যন্ত্রণা, তার কাছে এই রান 35 কেজি ওজন ছোট হয়ে যায়, মানে এগুলো কিছুই না সত্যি কথা বলতে গেলে। বিশেষ করে হ্যাঁ স্যার। তোমরা যে জায়গা থেকে বি করছো, সেই জায়গাটাকে যদি ভালো বানাতে হয়, নিজেদের ফ্যামিলি, নিজেদের যে স্ট্যাটাস, সেটাকে যদি একটু ভালো করতে হয়, চাকরি ছাড়া অন্য কোনো অপশন নেই এই পরিবারের ছেলে মেয়েদের কাছে। না স্যার, এই জিনিসটা আমার দাদা মাথায় ঢুকিয়ে দিয়েছিল। তো সুতরাং তখন থেকে আমার মনের মধ্যে যে সেন্ট্রাল, আমি এর পরেও ডাব্লিউবি পাস করেছিলাম, আবগারি পাস করেছিলাম, আবগারি পুলিশ, ডাব্লিউবি কনস্টেবল পাস করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ পাস করেছিলাম। আহ, ওখানে আমি থেমেছিলাম। তো আমার দাদা আমাকে সাহস জোগাচ্ছিল, আমার মনের মধ্যে সাহস জোগাচ্ছিল। দাদা বলেছিল তোকে করতেই হবে। সুতরাং তারপর আমি ছুটে যাই, ছুটে গিয়ে তারপরে রান কমপ্লিট করি। তারপরে দেখি আমি 3:57-তে কমপ্লিট করেছি। হয়তো মনের মধ্যে থেকে যদি না থেমে যেতাম, হয়তো তার আগেই কমপ্লিট হয়ে যেত রানটা। তো তখন আমাকে একজন আরপিএফ স্যার বলেছিল যে কম বয়সে এটা কমপ্লিট করেছো, সুতরাং তোমাকে আরো এগিয়ে যেতে হবে। তারপর
টেকনিশিয়ানের ভ্যাকান্সিটা আসলো। ভ্যাকান্সিটা আসার পর সাধারণত আমি হিন্দিতে ক্লাসগুলো দেখি, কি বাংলায় আমি টিচার সেরকম পাইনি স্যার। তারপরে দেখলাম আপনাকে, তো হয়তো সাবস্ক্রাইবটা একটু কম ছিল, বাট আমি আপনার যে পড়াশোনার যে তুমি যখন কোশ্চেন প্রথম লেভেলটা, জয়েন করে তখন কত সাবস্ক্রাইবার ছিল? তখন মনে হয় 1K ছিল না মনে হয়। ওয়ান কেউ ছিল না স্যার, সামথিং 700-800 এরকম সাবস্ক্রাইবার ছিল। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ, আমার একদম একদম। সাবস্ক্রাইবটা আমার ম্যাটার করেনি, আমি ম্যাটার করছে কোশ্চেন প্যাটার্ন, এনসিআরটি। আর অনেকেই তো বলে যে 100 কোশ্চেন ইম্পর্টেন্ট, আপনারটা সেটা ছিল না স্যার, 100 ইম্পর্টেন্ট কোশ্চেন আসো হয়ে যাবে, এটা আমি ছিল খুব না। অল্প অল্প আপনি কোশ্চেন করাতাম, এত বিরাট কোশ্চেন আমি আর কখনো করাতে পারতাম না, এটা সত্যি কথা। আপনি একটা ক্লাস দিয়েছিলেন জান, সবাদ শোষণ আর অবাধ শোষণ সম্পর্কে একটা দিয়েছিলেন, তো আমি হ্যাঁ হুবহু হ্যাঁ, ওইটা 2টা কোশ্চেন পেয়েছি আমি টেকনিশিয়ানে। আপনি ওই বলেছিলেন যে একটি ওখান থেকে ক্লাসে একটি আসবেই। চ্যাপ্টার শেষ, একটা সিরিজ বের করেছিলাম, একটি ক্লাসে একটি চ্যাপ্টার শেষ। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। লাস্টের তো দিকে। সবাদ শোষণ অবাধ শোষণটা ওটা আমি গ্রুপ দিতে সুতরাং পারি নাই কোশ্চেনটা, বাট আমার সার্চ করতেছিলাম সবাদ শোষণ অবাধ শোষণ, পরে ইউটিউবে বাংলায় চলে আসলো ভিক্টোরিয়া এডুকেশন। তো পরে দেখলাম যে পরে দেখে সেই দিন আমি বুঝে গেছি সবাদ শোষণ অবাধ শোষণের ব্যাপারটা। তো 2টা কোশ্চেন ছিল, একটা অক্সিজেনের উপস্থিতিতে সবাদ শোষণ, আর অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শোষণ, 3 কার্বন ডাই অক্সাইড, এটা ছিল স্যার। 2টা কোশ্চেনই ঠিক হয়েছে স্যার। আমি তো বলতাম, তোমাদের মনে আছে, তোমাদের শ্বসনে কিছু পড়তে হবে না, ওই ছকটা শুধু পড়ে যাও। ওই যে একটা ছক আছে না, হ্যাঁ স্যার, যে প্রথম হ্যাঁ স্যার, হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে অক্সিজেনের উপস্থিতি তোমার হচ্ছে তোমার ওই যে এগুলো আছে, ইস্টের দেহে একটা হ্যাঁ স্যার, হচ্ছে, একটা তোমার মাইটোকন্ড্রিয়া হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, তো ওই হ্যাঁ জিনিসটা আমি বলতাম যে এই ছকটা যদি কেউ পড়ে যাও, মাথার মধ্যে রাখো, যা প্রশ্ন এখান থেকেই আসবে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। শ্বসনের যা প্রশ্ন ওখান থেকেই এসেছে। হ্যাঁ স্যার। আর যে আপনি যে সেগুলো করেছিলেন, ফিজিক্সের যে ফর্মুলা ওয়াইজ ক্লাস করিয়েছিলেন, সেই ক্লাস থেকে আমি অন্তত এটা বলবো যে তুমি অঙ্কটা লেন্স একটু ক্লাস থেকে। খাটো ছিলে, তুমি অঙ্কটায় আলোর অঙ্ক গুলো একটু খাটো ছিলে, কারণ আমি হ্যাঁ স্যার, লাস্ট যখন করাতাম তখন তুমি উত্তরগুলো ভুল দিতে, মানে অঙ্কটা একটু খাটো ছিলে তুমি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে ফিজিক্সের অঙ্কগুলোতে, বিশেষ করে আলোটাতে আমি হ্যাঁ দেখেছি স্যার। তোমাকে। তো স্যার আমি চেষ্টা করেছিলাম, বাট আমি টেকনিশিয়ান পরীক্ষায় সমস্ত যে অঙ্কগুলো ছিল, নিউমেরিক্যাল গুলো ছিল, আমি ওগুলো স্যার পেয়েছি স্যার, 6টা ছিল, 6টা আমি পেয়েছি। লেন্স থেকে করেছিলেন আপনি, ছটাই কমন দর্পণ পেয়েছো? থেকে। ছটাই কমন হ্যাঁ স্যার, পেয়েছো? 6টাই। হ্যাঁ হ্যাঁ একদম স্যার, হ্যাঁ হুবহু কমন। একদম হুবহু কমন স্যার। আহ, আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে দর্পণে একটা ছিল হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট, বাট লেন্সে উল্টো হবে, আমি আপনার কাছ থেকে শিখেছিলাম, বাট ওইটা করে দিয়ে আসছি স্যার, হয়ে গেছে এটা। অনেকে হয়তো ভুলে হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট করে দেবে দর্পণেরটা মনে করে লেন্সে, বাট সেটা হয়তো ক্লাসটা না করলে আমিও ভুলটা করে দিয়ে আসতাম। হুম, আচ্ছা আচ্ছা। তো এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে গ্রুপ ডি জব করছো, করতে করতে পড়াশোনার সময় পেতে, মানে কতক্ষণ পড়াশোনা করতে পারতে? আমি পড়াশোনা করতাম স্যার, রাত্রে 6টা থেকে শুরু করতাম, খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা করে পড়তাম, নিয়মিত পড়তাম স্যার, নিয়মিত পড়ে যেতাম আমি, একদিন ছাড়তাম না যে এদিকে যেতে হবে ওদিকে যেতে হবে। আমি পড়াশোনাটা আগে ঠিক করতাম, যে পড়াশোনা আগে আমাকে ঠিক করতে হবে, এইটা ঠিক করতে হবে, তারপরে অন্য কিছু দেখতাম স্যার। মানে নিয়মানুবর্তিতা। দেখো চটক, একটা কথা হচ্ছে, ও কিন্তু যখন গ্রুপ ডি তে ছিল, আমি যখন লাইভ ক্লাস করাতাম, তখন ও আমাকে একটা সময় টেকনিশিয়ানের রেজাল্টের আমি খোঁজ নিতাম, প্রত্যেকেরই খোঁজ নিতাম, তুমি জানো, তোমরা যারা ভালো ভালো স্টুডেন্ট লাইভে আসতে, যে আহ, পড়াশোনা ঠিকঠাক করছে কিনা। টেকনিশিয়ান এক্সাম দেওয়ার পর ভেঙে পড়েছিল, হয়তো আর হবে না, হ্যাঁ স্যার, হয়তো ও চেষ্টা করছিল যে গ্রুপ ডি থেকে বেরিয়ে আসার জন্য, তার কারণ ওখানে কাজের অত্যন্ত প্রেসার ছিল, ঠিক আছে। হ্যাঁ তো তখন বলছিল যে স্যার আমার হবে না, কিন্তু আমি ওকে একটা বলেছিলাম ওই দিন লাইভে, মনে আছে তোমার? বলেছিলাম যে তোমার হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট স্যার, সিলেকশন হবে, মনে আছে? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন, হ্যাঁ স্যার। আমি বলেছিলাম যে তোমার 100% সিলেকশন হবে। তো এবং হ্যাঁ ও স্যার, সেটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরবর্তীতে একটু কনফিডেন্স পেয়েছিল, যে কারণ আমার কথা শুনে অনেকেই কনফিডেন্স পায়। আগের ইন্টারভিউ তো দেখেছো শম্ভু বা উদয়ের, তো হুম স্যার, কনফিডেন্স একটু পেয়েছিল, বাট আলটিমেটলি যখন ওর রেজাল্ট, আমি ভাবছিলাম যে, কারণ ওর ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, আমি কারণ এত হ্যাঁ স্যার। ব্যস্ত থাকে ও, প্রচুর ব্যস্ত থাকে কাজেই, তো মনে হয় কতক্ষণ কাজে করতো তুমি? 12 আওয়ার স্যার করতে হয়, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। ম্যাটার অফ যোগ, তারপরেও পড়াশোনা করে টেকনিশিয়ান অ্যাচিভ করেছে।
তো কাজের মধ্যে থেকে ফোন নাম্বারটা ওর আমার কাছে ছিল না, তো যাই হোক পরে ও যোগাযোগ করে সাকসেস পাওয়ার পর। এবং তখন আমি দেখে মানে ভীষণ খুশি হয়েছি যে ও আমার কিন্তু নিয়মিত ক্লাস করতে, এবং ওর সব থেকে যেটা বড় ওর পয়েন্ট, যার জন্য ওর ইন্টারভিউ না, দ্যাট ইজ ডেডিকেশন। ও আর কি করেছে বা কতটা পেরেছে, কোন ব্যাকগ্রাউন্ড, একদম পিওর আর্টস ব্যাকগ্রাউন্ড, মাধ্যমিকেও একদম মানে খুব একটা আহামরি নাম্বার নয়, কিন্তু শুধুমাত্র ডেডিকেশন, নিয়মানুবর্তিতা, ইচ্ছা শক্তি এবং ওর বাড়ির যা অবস্থা এবং ওদের ফ্যামিলিগত যা ব্যাকগ্রাউন্ড, সেইটার উপর ভিত্তি করেও কিন্তু আজকে এই জায়গাতে বসে রয়েছে। এবং অবশ্যই একটা প্রপার গাইডেন্স। ও যদি সঠিক সময়, আমি এটুকু বলতে পারি, আমি কখনো নিজের বড়াই করি না, বাট ছাত্রছাত্রীরা বলে বলেই বলছি, ও যদি সঠিক সময় ভিক্টরি এডুকেশনের হয়তো যে না যদি দেখা পেতে পারতো, হয়তো সায়েন্সে 40/40 কমন পাওয়াটাও সব যেত, মানে 40-র মধ্যে 40 কমন পাওয়াটা হয়তো স্বপ্নই থেকে যেত। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, কত অবশ্যই। পেয়েছো তুমি সায়েন্সে? স্যার সায়েন্সে আমি 35 কারেক্ট করেছি স্যার। আমার অঙ্ক স্যার পাইনি স্যার। মানে ম্যাথটা আমার গুলো ভুল করেছো? না স্যার, এই আমি ম্যাথ যেটা ম্যাথমেটিক্স যে ছিল, ম্যাথমেটিক্স আমার নাম্বারটা। পারোনি? আচ্ছা, কমে হ্যাঁ স্যার, আমার ম্যাথমেটিক্স মানে সায়েন্সটা পেরেছি স্যার, ম্যাথমেটিক্সটা আমাকে ডাউন করেছে না, ওটাই আমার স্কোরটা কমিয়ে দিয়েছে স্যার, র স্কোরটা ম্যাথমেটিক্সটা। ঠিক আছে, কিন্তু সায়েন্সটা প্র্যাকটিস তোমাকে করতে সময় পেতাম না স্যার। হ্যাঁ স্যার, সায়েন্সটা পুরো বাঁচিয়ে দিয়েছে স্যার।